সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করতে চলেছি ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল 4 নম্বর মডেল সেট একাদশ শ্রেণীর। চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে। বলেছে প্রকৃতিতে প্রাপ্ত লোহার 3টি আইসোটোপ এবং তাদের শতকরা পরিমাণ দেওয়া আছে। তাদের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা জানি যে গড় ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার সূত্রটা কি। দেখো, সামেশন অফ আইসোটোপের যে ভরগুলো আছে, আইসোটোপ আইসোটোপের ভর ইন্টু যত শতকরা পরিমাপ দেওয়া আছে ইন্টু তোমার হলো ইন্টু ডিভাইডেড বাই 100, ঠিক না? এবার প্রত্যেকটা যদি মান বের করা হয়, যেমন ধরো দেওয়া আছে কার প্রথম, দেওয়া আছে তাহলে এফির, ঠিক আছে। তাহলে এফির আর কি আইসোটোপের ভর আমি যদি বের করতে চাই, তাহলে 54 তো রয়েছে, তো 54 ইন্টু হলো তোমার 5, তাহলে আসলো 270। ঠিক তেমনি লোয়ার আছে 56, আমি এখান থেকে 90 দিয়ে গুণা করে দিলাম, তাহলে উত্তর হলো 5040। ঠিক তেমনি আমি যদি এই আরেকটা লোহার বের করি যেটা 57 আছে, 5 দিয়ে গুণা করি, তাহলে আমার আসবে 285। এবার এটা কি করবো, এবারে অ্যাড করে দেবো, ঠিক আছে। দেখা যাক কত অ্যাড করলে কত হচ্ছে। এবার যদি অ্যাড করে দিই 270, তারপর আছে 5040 প্লাস 285 ডিভাইডেড বাই 100। তো এটা অ্যাড করলে কত আসবে? এটা আসবে 5595। 100 দিয়ে যদি আমি এটাকে ডিভিশন করি, তাহলে আসবে হলো 5595, তাই না? মানে 56-র কাছাকাছি আসতে চাই কি না? আচ্ছা, অপশন দিকে অপশন কি দেওয়া আছে? ও আচ্ছা, এটা একদম ওইটাই দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আর কি 55.95, আচ্ছা 55.95 হয়ে গেল। নেক্সট, স্তম্ভ মেলাতে বলেছে। দেখো প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ দেওয়া আছে, সেই স্তম্ভটা আমাকে মেলাতে হবে, ঠিক আছে। চলো মেলানো যাক। এবার স্তম্ভ মেলানোর জন্য আমরা কি করব, এবার বিষয়টা হলো এই এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন তো না, স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভটা কার উপর ভিত্তি করে দেওয়া আছে? এটা আমাদের তুল্যাঙ্ক ভর বের করতে বলেছে। হ্যাঁ, কোশ্চেনটা আর কি টোকা হয়নি, আমি বলে দিচ্ছি। এখানে এখানে তুল্যাঙ্ক ভর বের করতে হবে। তো তুল্যাঙ্ক ভর অনেকভাবে বের হয়, আমি জানি তোমরা জানো, বাট তাও আমি রিভিশন করিয়ে দিচ্ছি। ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বিভিন্নভাবে বের করতে পারি। অ্যাসিডের জন্য আমরা কিভাবে বের করি? ই ডিভাইডেড বাই হলো তোমার এইচ প্লাস বা ক্ষারগ্রাহিতা। আর বেসের জন্য আমরা কিভাবে বের করি? ইকুইভ্যালেন্ট ওয়েট আণবিক ভর ডিভাইডেড বাই তোমার হলো ওইচ মাইনাস মানে কয়টি রয়েছে, অর্থাৎ অম্লগ্রাহিতা। আর সল্টের জন্য আমরা কিভাবে বের করি? আণবিক ভর ডিভাইডেড বাই ভ্যালেন্স ইলেকট্রন। কার? ক্যাটায়নের হতে পারে, ক্যাটায়নের বা অ্যানায়নের হতে পারে, যার যার ইচ্ছা, বুঝতে পারলা? এবার বিষয়টা হলো, তো এখানে যদি মূলক দেওয়া থাকে না, যেমন এখানে আছে এই দুটো মূলক আছে, এই মূলকের আগে আমি বের করে নিব, কারণ মূলকের কি বলে তুল্যাঙ্ক ভর বের করাটা একটু সুবিধাজনক। যেমন আমি P4O3 মাইনাসের নিই, P4 3 মাইনাসের, তাহলে এই ক্ষেত্রে আমি শুধুমাত্র এদের খালি আণবিক মানে তুল্যাঙ্ক ভর বের করার জন্য আণবিক ভর জানতে লাগে। এম ডিভাইডেড বাই যোজ্যতা, তাহলে যোজ্যতা কত? 3, 3 দিয়ে ডিভিশন করো, তাহলে আণবিক ভর হলো কত এর? 95 ডিভাইডেড বাই 3, তাহলে আসতেছে কত? 31, আর এদিকে 31 আর প্রায় 6, হ্যাঁ, তাহলে 31.66 সামথিং কিছু আসতেছে, ঠিক আছে। তারপর আছে কার্বনেট সামথিং, একই জিনিস। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার জন্য তার মলিকুলার মাস নাও এবং তার ভ্যালেন্স ইলেকট্রন 2, তাহলে সেক্ষেত্রে এর আণবিক ভর আসলে হলো 60, 2 দিয়ে ডিভিশন করো, তাহলে 30 চলে আসলো। তাহলে দেখো এটা বের করলেই পরবর্তীগুলো বেরিয়ে যাবে। তার মানে 4-এর আসবে হলো 31.6, তাহলে 31.6 আছে, 31.6 তো অপশনই নেই, 31 তো অপশনই নেই। 6 না, অপশন আমাদের ভুলভাল টুকেছি আমি, আমার মনে হয় অপশনও ভুলভাল করা আছে সম্ভবত, যেটা আমার মনে হয় অপশনও ভুলভালই আছে। কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। কারণ আমি আবারও বললাম টাইপিংগুলো করতে একটু সমস্যাদায়ক, তাহলে আমি বলে দিচ্ছি এটার কথা আসবে 61.66 কাছাকাছি। যদি এটা অপশনে থাকে তাহলে এটা। আর কার্বনেটের জন্য আমাদের একটু আগেই বললো 30 বেরোলো, তাই না? কার্বনেটের জন্য কত বেরোলো? 30। তাহলে সেই ক্ষেত্রে এটা দিয়ে অ্যান্সার আমরা বের করে নিতে পারবো। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? ঠিক আছে। নেক্সট, বাদ বাকিটা আমরা আরামসে করতে পারবো সিলভার এবং এফিসি অফারের জন্য, ঠিক আছে।
হ্যাঁ, যদি তোমাদের সমস্যা হয় আমি একটা করে দিচ্ছি, বাদ বাকিটা তুমি করো। ধরো আমি FeSO4 এর জন্যই কথা বলছি। তো FeSO4 এর যদি আমি বের করি, তাহলে এটা একটা সল্ট, তাহলে উৎপন্ন হবে Fe2 প্লাস আর SO4 2 মাইনাস। তাহলে যোজ্যতা ইলেকট্রন 2 দাঁড়াচ্ছে, যোজ্যতা ইলেকট্রন 2 দাঁড়াচ্ছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট আসবে হলো আণবিক ভর ডিভাইডেড বাই 2। তাহলে এর আণবিক ভর যদি বের করি, লোহার হয় 56, কত হয় 56, সালফেটের হয় 32, অক্সিজেনের জন্য হচ্ছে 64। ঠিক আছে, এরপরে অ্যাড করে এটাকে যদি দুই দিয়ে ডিভিশন করা হয় তাহলে এর অ্যান্সার বেরিয়ে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট, হ্যাঁ কি না? আচ্ছা, চলো 2 নম্বর পেজে যাবে। দেখো 2 নম্বর পেজে কি বলেছে, বলছে পি যৌগের 8.7% কি রয়েছে, হাইড্রোজেন আছে, 74% কার্বন এবং 17.3% নাইট্রোজেন আছে, আণবিক সংকেত বের করতে বলেছে। আচ্ছা, ভালো কথা। তার আগে দেখো কার্বনের কি দেওয়া আছে, আমাদের 74% দেওয়া আছে, তাই না? আচ্ছা, 74%, তাহলে 74 / কার্বনের পারমাণবিক ভর হয় 12। তাহলে আমরা এটিকে ডিভিশন করি, 72, 6, 6, আর এদিকে আসতে 1, অর্থাৎ 6.16 এর কাছাকাছি আসতেছে। এবার হাইড্রোজেনের জন্য যদি দেখো 8.7 আর পারমাণবিক ভর হলো 1, তাহলে এটা 8.7ই আসবে। এবার যদি তুমি নাইট্রোজেনের জন্য দেখো, তাহলে কত আসতেছে, 17.3 ডিভাইডে নাইট্রোজেন 7, 7 দুগুণ 14, তো সেক্ষেত্রে 14, আর এটা আসবে 1.23। ঠিক আছে বেটা? তো এবার বিষয়টা হলো যে যোগের আণবিক সংকেত চেয়েছে, আমরা কি করব, এর সব থেকে ক্ষুদ্রতম মান যেটা আর কি 1.23 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াবে, কার্বন ভাগ করে দেবো, গুণ করে মানে ভাগ করে দেবো 6.16। তো এটাকে যদি 1.23 দিয়ে ডিভিশন করা হয়, তাহলে প্রায় 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 কাছে, 5-এর কাছাকাছি আসবে। আর হাইড্রোজেনের জন্য 8.7কে যদি 1.23 দিয়ে ডিভিশন করা হয়, মানে এগুলাকে ডিভিশনের জন্য 8.7কে আমরা 8.7 নিব না, 9 নিয়ে চলবো, 1.23কে আমরা 1.2 বা 1.3 এইভাবে নিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, বুঝতে পারলা? তো সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে হলো প্রায় 7-এর কাছাকাছি। আর ঠিক তেমনি নাইট্রোজেনের জন্য আমাদের দাঁড়াবে 17 পয়েন্ট ডিভাইডেড বাই 1.23। এই ডিভিশনটা করলে কত আসবে, আমরা নিতে পারি যে 1.23, 17 পয়েন্ট কেন নিচ্ছে বেটা, এটা তো 1.23 আসলো, হয় কি না? হ্যাঁ, এটা তো 1.23 আসলো, কত আসলো, 1। তো সেক্ষেত্রে আমাদের সংকেতটা কি দাঁড়ালো, C5H7 নাইট্রোজেন 1, হয় কি না? একই না বেটা, এটা পারমাণবিক, বাট আণবিক চেয়েছে জাস্ট 2 দিয়ে গুণা করে দেবো, জাস্ট কি করবো, 2 দিয়ে গুণা করে দেবো। পারমাণবিক, এটা হলে পারমাণবিক সংকেত বললো না, পারমাণবিক স্থূল সংকেত বললো, বাট আণবিক চেয়েছে জাস্ট এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আণবিক হয়ে যাবে। সিলেক্ট C10H14 আর নাইট্রোজেন 2, তাহলে নাইট্রোজেন 2 হবে এই তো অপশন বি। নেক্সট, হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর প্রথম লাইনে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, দ্বিতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে আছে। চলো বের করা যায়। আমরা জানি এর ইকুয়েশনটা কি হয়, দেখো ইকুয়েশন হয় 1/λ সমান সমান আর 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার, তাই না? ইকুয়েশনটা এটা হয় আমরা জানি। এবার বিষয়টা হলো প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে প্রথম লাইনে যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমাদের n1টা বলে দিয়েছে, n1টা বলে দিয়েছে প্রথম লাইন। তার মানে আবার বলেছে বামার সারি, তার মানে n1টা হলো তোমার 2, লিমেন বামার, তাই না, লিমেন বামার। তো সেক্ষেত্রে 1/λ আর এর মান, আর n2টা অবশ্যই, তাহলে কত হবে, n2টা তাহলে আমি কত নিয়ে চলবো প্রথম লাইনের জন্য, প্রথম লাইনটা কখন তৈরি হবে, যখন n2টা 3 হবে, মানে 3 থেকে ইলেকট্রনটা এখানে জাম্প করতে তখনই আমি বামার সারিটা পাবো, তাই না? এটা তো জানি আমরা, n1 যদি 2 হয়, n2টা 2 এর পরবর্তী যে মানে কক্ষপথ আছে সেটা নিব, তাহলে 3। তাহলে এখানে আমরা কি করতেছি, তাহলে 4 হয়ে গেল, আর এখানে আবার 9 হয়ে গেল, তাহলে 36 আসতেছে, আর এদিকে 5 আসতেছে, তাহলে 36 ডিভাইডেড বাই 5 আর, তাই কি না, 1/λ, এটা 1/λ1 এর জন্য প্রথম ধর, ঠিক আছে, প্রথম লাইন। এবার দ্বিতীয় লাইনের জন্য যদি করে একদম সেম 1/λ2 আর, তো দ্বিতীয় লাইনের জন্য স্বাভাবিক ব্যাপার 4 তো হবে, কিন্তু দ্বিতীয় লাইনের জন্য n1 তো 2 হবে, কারণ আমার শ্রেণীর কথা বলেছে, কিন্তু n2টা হলো কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। বোঝো ব্যাপারটা, বোঝো, এটা ধরো n1টা, ঠিক আছে, এটা হলো n2, এটা ধরো n3। যখন n2 থেকে n1 এ আসতেছে, দেন হলো তোমার হলো প্রথম লাইনে তরঙ্গ দৈর্ঘ্য পায়, তারপর পরেরটা থেকে আসে তাহলে দ্বিতীয় লাইনে, অর্থাৎ n1টা 2ই থাকবে, কারণ বামার কথা বলেছে না। আর চেঞ্জ হবে প্রথম লাইনের জন্য পরবর্তী নাম্বার, আর দ্বিতীয় লাইনের জন্য পরবর্তী নাম্বার। তো সেক্ষেত্রে 1/4, আর 4 এর যদি ডিভিশন মানে স্কোয়ার হয়, তাহলে 16 আসতেছে, তাহলে 416 এদিকে ক্যালকুলেট করে কত, 36, 36 এদিকে 3 6 18,
16 16 বাই সামথিং কিছু, মানে 3 সামথিং। হ্যাঁ, তাহলে আসবে হলো তোমার কত, 3/16, 4 4 16 3, হ্যাঁ ঠিক আছে 3/16। আর এবার এটা কি করবো, ডিভিশন করে দেবো, ঠিক আছে। ডিভিশন করলে কি হবে, λ2/λ1, আর তো কেটে যাবে, আর হলো রিড বা কনস্ট্যান্ট, এটা কেটে গেল। তাহলে পড়ে থাকলে হলো 36/5 ইন্টু, আবার 36টা আমি একটু উপরে উঠিয়ে নিচের দিকে 3 নিয়ে দিলাম, তাহলে হলো 3 দিয়ে 3 মাল্টিপ্লাই করা যায়, তাহলে আসতেছে হলো 3132, তাই না। তাহলে আসতে তো দিকে 12 আর দিকে হলো 16, তাই কি না। এটাই তো আসতেছে ব্যাপারটা, আর তো কোনো কিছু আসতেছে না। তাহলে এখান থেকে আমাদের কত আসলো, 36/36। ও আচ্ছা, ও সরি 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 ভাই, 36 কেন আসবে, মিস্টেক হয়ে গেলো, দাঁড়াও। 36 তো নিচে চলে যাবে, 5 উপরে চলে যাবে, হ্যাঁ 5/30, কারণ ল্যামডা 2 পড়েছে না, তো সেক্ষেত্রে আমাদের উপরে 16 আসবে, নিচে 3 আসবে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে বেটা। এবার তুমি যদি ডিভিশন করতে চাও করো, কোনো সমস্যা নেই, আমি করবো, দেখো কোনো কিছু যাচ্ছে। আমি 2 দিয়ে যদি কাটি, এখানে 8 আসতেছে, আর এখানে তোমার হলো 2 18 আসছে, তাহলে 5 8 40, আর এদিকে আছে 3 6 3 8 24 4, আর দেখলো 2 3 4 5 অর্থাৎ 54। আরও ডিভিশন যায়, হ্যাঁ সম্ভবত তো যায় না, সম্ভবত না, অবশ্যই যাবে, তাহলে 20 হবে, আর এখানে হবে 27, অর্থাৎ 20/27। খুবই ভালো কথা। এবার বিষয়বস্তুটা এখনো পর্যন্ত হয়নি, কারণ তোমার প্রথম লাইনে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, অর্থাৎ λ1 এর মান দিয়ে দিয়েছে, λ2 বের করতে হবে। তো সেক্ষেত্রে λ2 বের করার জন্য λ1 ইন্টু 20/27 করে নিতে হবে। এবার λ1 এর মান তুমি জানো, λ1 এর মান কত, λ2 ইজ ইকুয়াল টু λ1 এর মান হলো দেওয়া দেওয়া আছে কত দেখো, দেওয়া আছে হলো 6561, 6561 ইন্টু 20/27। তো এটা প্রায় কাছাকাছি কাজ যেতে পারে, এটা তোমরা ক্যালকুলেট করে দেখে, এটা অন্তত তোমরা দেখে নিতে পারবা, না পারবা কি পারবা না। হ্যাঁ এটা অন্তত বোঝা যাচ্ছে যে এটা তো হবে না, 6561 তো হবে না, ঠিক আছে, আর এত কমও হবে না, তাহলে উত্তর এ বা বি এর মধ্যে হবে, মানে এটা কমন সেন্সের দিক থেকে আমি বললাম তোমাদেরকে, তোমরা করে নিতে পারো। নেক্সট, এবার দেখো আমরা পরের প্রশ্নে চলে যাই। বলেছে বোর কক্ষে থাকা হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে একবার ঘুরতে কত সময় নেয়। আচ্ছা, সময় আমরা বের করি কি, পরিধি 2πr ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। এবার আমরা ইকুয়েশন, আমাদের এই যে বোর তত্ত্ব আমাদের কি বলেছে, যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2π, এখানে বেটা 2π, বুঝতে পারলে কি বুঝতে পারলে না। তাহলে সেক্ষেত্রে আমি যদি ভি এর মানটা বের করি এক কথায়, তো এখান থেকে ভি এর মানটা আমাদের কি বের হবে, এন এইচ ডিভাইডেড বাই 2π এম আর। এবার এখানে যদি আমি বসিয়ে দিই, 2πr তো থাকলোই, আর এই ভি এর জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে এন এইচ নিচে থাকলো, আর উপরে চলে গেল হলো 2πmr, তাই কি না। তো কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে পড়তে 4π² r² এম ডিভাইডেড বাই এন এইচ, তাহলে আমাদের সময় লাগতেছে হলো এতটা, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাই আমরা, 3 নম্বর প্রশ্নের দিকে। দেখো, এম প্লাস আয়নের ভূমি স্তরে শেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে, n is equal to 3, l is equal to 2, m is equal to -2, s is equal to -2, m পরমাণু ক্রমাঙ্ক চেয়েছে, বাহ ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। দেখো n is equal to 3 বলেছে, তার মানে হলো 3, আর l is equal to 2 বলতে কার কথা বলেছে, d, কারণ আমরা জানি l হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা, 0 বলতে s বোঝায়, 1 বলতে তুমি p, এবং 2 বলতে আমরা d উপকক্ষকে বুঝি, তাই না, অরবিটালকে বুঝি। এবার সেই কথা, তাহলে 3D-র কথা বলেছে। এবার m-2 বলতে কি বোঝায়, -2 -1 0, তারপর +1 এন্ড দেন +2, ঠিক আছে। এবার কথা বলেছে শেষ ইলেকট্রনের কথা বলেছে, তার মানে এখানে ইলেকট্রন তো রয়েছে, ইলেকট্রন তো রয়েছে, আবার মাইনাস একটা হাফ দিয়েছে, মাইনাস হাফ মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ একটা ইলেকট্রনের রোটেশন আছে, এগুলো ক্লকওয়াইজ মানে প্লাস হাফের জন্য দিলাম। বাট শেষ ইলেকট্রন রয়েছে, শেষ ইলেকট্রনের কথা বলেছে, শেষ ইলেকট্রনের কথা বলেছে, শেষ ইলেকট্রন কি থাকবে, মাইনাস হাফে, তাহলে অবশ্যই একটা মাইনাস হাফ, মানে এটার জন্য আমরা নিলাম মাইনাস হাফ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে ডিতে কটা ইলেকট্রন থাকলো, ডিতে 6টা, তাহলে 3D 6, 3D 6। এবার +2 বলেছে, মানে 2টা ইলেকট্রন চলে গেছে, এটা হলো আমরা M2 প্লাসের জন্য বের করলাম, বাট আমাদের বের করতে বলেছে এম মেটালের জন্য, তাহলে মানে 2টা ইলেকট্রন যায়নি, তো সেক্ষেত্রে 2টা ইলেকট্রন অ্যাড করো, তাহলে হয়ে গেল 3D8। তো 3D8 কার ইলেকট্রন বিন্যাস হতে পারে, 3D8টা কার ইলেকট্রন, বুঝতে পারলে, 3D8 কার ইলেকট্রন বিন্যাস হতে পারে।
তো এটা আজ হতে পারে 26-এ। কিভাবে? কারণ আমরা জানি 26-এ যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে উৎপন্ন হবে 3d6 4s2, 3d6 4s2, তাহলে মোট হলো, মানে মোট 3d8 বলতে আমি মানে ওরকম ভাবে বোঝাইনি। 3d8 বলতে, সরি, 3d8 বলতে আমি ওইভাবে বোঝানোর চেষ্টা, মানে ওইভাবে বোঝাতে চাইনি। মানে উচিত ছিল যে আমাদের যে 3d6 আছে, তার মানে তার মানে কতটা ইলেকট্রন আছে? 24টা ইলেকট্রন আছে, বুঝতে পারলা? কয়টা? 24টি ইলেকট্রন রয়েছে। এবার টু পজিটিভ মানে চলে গিয়েছে, বাট তাহলে আগে তো ছিল, তার মানে মোট 26টি ইলেকট্রন রয়েছে, বুঝতে পারলা? তো সেক্ষেত্রে আমি এই অপশনটা চুজ করলাম। বুঝলা? বুঝলা কি বুঝলা না? 3d6 রয়েছে, তো 3d6 কিভাবে থাকতে পারে? 3d6 কয়টা কার জন্য ইলেকট্রন আছে? তাহলে 3d6 হলো তোমার 18টা, 18টা অলরেডি ইলেকট্রন আছে, তার সাথে 6 অ্যাড করো, তাহলে হয়ে গেল তোমার 24। আর 24 এটা কার জন্য? M2 প্লাসের জন্য, মানে দুটা ইলেকট্রন চলে গেছে, বাট আমরা বের করবো এম এর জন্য, মানে যখন আর কি ইলেকট্রন যায়নি, মানে দুটা ইলেকট্রন যায়নি, তাহলে দুটা ইলেকট্রন অ্যাড করো, তাহলে হয়ে গেল 26। তো তথাপি 3d6 এইভাবে করলাম, বুঝতে পারলে ব্যাপারটা? এবার নেক্সট বলেছে, নিম্নোক্ত বিবৃতির মধ্যে কোনগুলি বা কোন বিবৃতিগুলি সঠিক নয়? আচ্ছা, খুবই ভালো কথা। তোমরা ভাই মিলিয়ে নিও, হ্যাঁ, কোশ্চেনগুলো আর কি গড়বড় থাকতে পারে, মানে অনেকগুলো কোশ্চেন আর কি টাইপিং মিস্টেক আছে দেখলাম, তো এই বিষয়টা আর কি দেখে নিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো জানিয়ে নিবা, কোনো যদি সমস্যা থাকে আমাকে বলতে দিও, ঠিক আছে? চলো পরের কোশ্চেনের দিকে যাওয়া যায়। কি বলেছে যে কোন বিবৃতি কোনগুলি সঠিক, মানে সঠিক বের করতে বলে, ভালো কথা। ঠিক আছে, দেখি। বলেছে সমভর মৌলের পরমাণু দুটি মূল কণিকা দ্বারা গঠিত, ইলেকট্রনের ভর হলো 9.10, হ্যাঁ, একদম ঠিক। এটা তো ঠিক, আমরা জানি যে ইলেকট্রনের ভর 9.1 10 - 31 হয়। কোন মৌলের সমস্ত আইসোটোপের ধর্ম একই হয়, একদম। কোন মৌলের সমস্ত আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয়। আর প্রোটন আর ইলেকট্রন সমষ্টিকে নিউক্লিয়ন বলে, না না, প্রোটন আর নিউক্লিয়ন ইলেকট্রনকে বলে না, প্রোটন আর নিউট্রনকে বলে নিউক্লিয়ন। অর্থাৎ 3 নম্বর অপশন, 4 নম্বর অপশন হচ্ছে না। তো 4 যেখানে যেখানে সেটা কাটা, সবগুলি সত্যি না। তাহলে হবে 2 আর 3, আর 1 2 3, এটা হতে পারে, তাই না? এবার 1 2 1 এর ব্যাপারটা দেখি। সমভর মূলের পরমাণু দুটি মূল কণিকা দ্বারা গঠিত, সমভর মূলের পরমাণু দুটি মূল কণিকা দ্বারা গঠিত। বিষয়টা কিন্তু না, একটা সমমূলের পরমাণু দুটি মূল কণিকা দ্বারা সমভর, ধরো এক্স তারও ভর সমান, আর একটা ওয়াই তারও ভর সমান, এটা যে মূল কণিকা দ্বারা গঠিত হয়েছে, সেটা এই মূল কণিকা দ্বারা নাও গঠিত করে, তাই না? সমভর হলেই যে কণিকা আগে মূল কণিকা হবে, দ্বারা গঠিত হবে, তা না। তার মানে এর মধ্যে নিউট্রন প্রোটন থাকতে পারে, এর মধ্যে নাও নিউট্রন থাকতে পারে। তো বিষয়টা এটাই যে সমভর হলেই যে এরকম হবে তা না, একদম। তাহলে সেক্ষেত্রে আমাদের 2 নম্বর আর 3 নম্বর অপশনটা ঠিক আসতেছে, তাই না? তাহলে উত্তর হবে আমাদের 2 আর 3, অর্থাৎ অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দিকে যাওয়া যাক। বলছে 100 মিটার পার সেকেন্ড গতিশীল 9.1 × 10⁻31 কেজি ভরে একটি ইলেকট্রনের বেগের পরিমাপ দিয়ে দিয়েছে 0.01%। কণাটির অবস্থান অনিশ্চয়তা বের করতে, বা ক্যালকুলেশন কিন্তু খুব বড় হবে এটা। আচ্ছা দেখি, তাহলে জিনিসটা কি, আমাদের বিষয়টা বস্তুটা জানতে হবে যে হাইজেনবার্গের ইকুয়েশন বলা আছে যে ডেল এক্স ইন্টু এম ডেল ভি h/4 পাই, হ্যাঁ কি না? এবার আমাকে বের করতে হবে অবস্থান, মানে ডেল এক্স এর মান বের করতে হবে। তাহলে আমাদের এদিকে এটা নিয়ে যাই, তাহলে পড়ে থাকলো এম ডেল ভি আর হলো 4 পাই। তার আগে আমার ডেল ভির মান বের করতে হবে। ডেল ভির মান কি আছে? 0.0 আনসার্টেনিটি, তাই না? তাহলে আমরা 100%-এর মধ্যে এটা যদি বের করি, তাহলে 100 গুণন 0.001, ঠিক আছে, পার্সেন্টেজের জন্য আসলে 100, বুঝলে ব্যাপারটা? তো তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবে? মানে 100-তে ডিভিশন করলাম, তাহলে এটা আসবে কত? 10⁻³ হ্যাঁ কি না? এটাই তো আসতেছে, মানে পয়েন্টটা উঠালাম, এই শূন্য শূন্য কাটা চলে গেল, 10⁻³ মিটার পার সেকেন্ড, হ্যাঁ। এবার যদি আমি বসিয়ে দিই তাহলে 6 এর, এবার এইচ এর মানটা, ক্যালকুলেশনটা বড় হবে, নিচে দিয়ে করছি, দেখো এইচ এর মান 6.626, এটা হলো তোমার কি বলে প্লাঙ্কের কনস্ট্যান্ট ইন্টু 10⁻34, ঠিক আছে, 34 জুল পার সেকেন্ডে আছে। এবার ভর হলো তোমার কার, ভর কত দেওয়া আছে দেখো, এম কত দেওয়া আছে, ভর হলো 9.1 × 10⁻31, তো ভর হলো 9.1 ইন্টু 10⁻31 ইন্টু তোমার হলো 4 ইন্টু পায়ের মান হলো তোমার কত নিয়েছি, 3.1416, মানে পায়ের মান 22/7কে আমরা এইভাবে লিখলাম। আর তাহলে বাকি পড়ে থাকলো ডেল ভি, ডেল ভিটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো 10⁻³ আচ্ছা, এবার বিষয়বস্তুটা হলো যে 6.626 × 10⁻34কে আমরা 34
আর এই বিষয়টা এখান থেকে কেটে দিতে পারতে, দেখো কেটে গেল না, কারণ 34 এখানে 31 3 আছে, 34 অলরেডি কেটে গেল। তো 6.626 কে আমরা কি নিতে পারি, ধরো আমি 6.6 মানে 6.6 নিয়ে নিলাম। এবার 9.1 আর 4 দিয়ে যদি ডিভিশন করি তাহলে কত আসতেছে, 4, আর এদিকে আসতেছে 34, তাই না? তাহলে আচ্ছা, এটাতে তাহলে আমি গুণ না করে 9.1টাকে রেখে দিই, 9.1টাকে 9 নিই, 9.1টাকে 9 নিই। এবার 4 দিয়ে 3.14কে যদি ডিভিশন করি তাহলে 12, ওদিকে আসে তোমার 6। হ্যাঁ, তাহলে আমরা 12.6 নিয়ে চলে নিই, ঠিক আছে, 12.6 নিয়ে চলি। এবার এটাকে আমি কাটি, 6 দিয়েই কাটি, 6 1 যা 6, 6 1 যা 6, 6 2 যা 12, আর 6 1 যা 6, মানে পয়েন্ট পয়েন্ট উঠে গেল। এবার 1.1, এবার তুমি আবার ডিভিশন করতে যাবে না, দেখো আগে তুমি 9 দিয়ে এটাকে গুণা করো, তাহলে 9 1 যা 9, 9 2 যা 18, তাই না? তাহলে আসলো 18.9। এই 18.9কে আমরা কত নিতে পারি, আমরা চলো 19 নিয়ে মেনে চলি। এবার এই 19কে যদি ডিভিশন করো তাহলে আসবে ধরো হলো 0.0578। এটাকে আমরা লিখতে পারি কততে, 5.78 ইন্টু 10⁻⁻²। দেখা যায়, কারণ এই 4টা সংখ্যা রয়েছে, তাহলে দুটো সংখ্যা এখান থেকে আর -2 এর জন্য এখান থেকে দুটো সংখ্যা, তাহলে ব্যাপারটা হয়ে গেল 10⁻²। দেখো ক্যালকুলেশনটা করে দিলাম, এইভাবে ক্যালকুলেশনগুলো করবা, ক্যালকুলেশনগুলো এইভাবে করবা, তাহলে কিন্তু খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি করতে পারবে। হ্যাঁ, কারণ আমাদেরকে অ্যাকুরেট করতে হবে না, তার কাছাকাছি নিয়ে গেলেই হবে, বিষয়বস্তুটা এটাই। চলো, একটি ইলেকট্রনের স্থিতিশক্তি দেওয়া আছে -1.7 ইলেকট্রোভোল্ট, তার গতিশক্তি আমাকে বের করতে হবে। দেখো বিষয়টা, মোট শক্তি যে হয়, ঠিক আছে, মোট শক্তিটা, সেটা তোমার যে স্থিতিশক্তি যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি তার হলো অর্ধেক, আর এটা হলো গতিশক্তির সাথে সমান হয়, যেটাকে আমরা এটা জানি কিনা, অর্থাৎ কাইনেটিক এনার্জি কি এর সাথে সমান হয়। তাহলে বিষয়ের বস্তুটা হলো যে ইউ এর মান তো দেওয়া আছে বেটা, কত, -1.7 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি করি তাহলে আসতেছে -0.85 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো হলো আমার হলো মোট গতিশক্তি, আর এখানে মাইনাস মাইনাস আছে, তাহলে গতিশক্তিটা বেরোলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে আসবে 0.85। তাহলে গতিশক্তি আসবে 0.85, মানে গতিশক্তি আসবে 0.85, ঠিক আছে, কিন্তু মোট শক্তি আসবে -0.85, তাহলে উত্তর আসছে যে বি। এই চমু টাইপের কোশ্চেন। চলো 10-এর, পর্যায় সারণীতে 4f এবং 5f এর মৌলগুলির, ঠিক আছে, পর্যায় সারণী একদম নিচে আলাদাভাবে স্থান দেওয়া আছে, হ্যাঁ আছে, কারণ পর্যায় সারণী বড় হয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে, এবং কি কি লিখছি কে জানি, এটা পর্যায় সারণীর অবয়ব বড় হয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাই না, কি সব ভুলভাল টাইপিং। পর্যায় সারণীর একই শ্রেণীতে প্রায় একই ধর্মের স্থান দেওয়ার নীতি বজায় রেখেছে। দাঁড়াও আমি একটু বই দেখে বলছি, কি যে কে দিয়ে লেখা আছে কে জানে। আচ্ছা, পর্যায় সারণী অহেতুক বড় হয়ে যাওয়া বন্ধ করা হয়েছে, আর পর্যায় সারণী একই পর্যায়ে প্রায় একই ধর্মের মূল্য স্থান দেওয়া নীতিতে মেনে চলা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো 4f এ যেটা যারা থাকে তাদেরকে আমরা কি বলি, 4f সারিকে আমরা কি বলি, আমরা ল্যান্থনয়েড বলি, কি বলি, ল্যান্থনয়েড বলি, ঠিক আছে বেটা। এবার আর আমাদের যে রয়েছে 5f, 5f কে আমরা কি বলি, অ্যাক্টিনয়েড বলি, কি বলি, অ্যাক্টিনয়েড। 4f কে বলি আমরা ল্যান্থানয়েড, আর 5f কে বলি আমরা অ্যাক্টিনয়েড। মোট f এর মধ্যে থাকে 14টা ইলেকট্রন। তো ইলেকট্রন থাকে f, মানে অরবিটালে 14টা ইলেকট্রন, তাহলে এর মধ্যেও 14টা মৌল থাকে, বুঝতে পারলা, এর মধ্যেও 14টা মৌল থাকে, 14 14 আমরা যোগ করলে তাহলে আসবে হলো 28, মানে মোট 28টা মৌল থাকে, 28টা মৌল। এবার 28টা মৌল তো আমরা একটা আণবিক সারিতে রাখতে পারবো না, রাখতে পারবো কি না, কারণ সেই জায়গাটাই নেই, তাহলে অসামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘ হয়ে যাচ্ছে। এবং তার জন্যই আর কি 3 নাম্বার যে গ্রুপটা রয়েছে, 3 নাম্বার গ্রুপটাকে অক্ষুণ্ণ রেখে, মানে ওটাকে রেখে নিচের দিকে দুটো সারি আর কি বানানো হয়েছিল, বিজ্ঞানী মেন্ডেলিভ বানিয়েছিলেন, তার মধ্যে এই সমস্ত আলাদাভাবে রেখে দেওয়া হয়েছিল, হ্যাঁ কি না? তার মানে সঠিক, যে বড় হয়ে গেছে, অহেতুক বড় হয়ে গেছে, তাই একই শ্রেণীতে প্রায় একই ধর্মের মূলে স্থান দেওয়া নীতি বজায় রাখা গেছে, তার জন্য গ্রুপ 3-এর মধ্যে আমরা দুটো পর্যায়কে রেখেছি, 4f এবং 5f নিচের দিকে। তার মানে প্রথম সত্য। আয়নগুলির মধ্যে কোনটি তৃতীয় আয়নের এনথালপি সব থেকে বেশি, উত্তরটা হয় Men2+। কারণ জানো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস কি হয়, ম্যাঙ্গানিজ কততে রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে হলো তোমার 25-এ, Z = 25, তার ইলেকট্রন বিন্যাস হয় আর আর্গন, তো 25 এর জন্য 3d 4s,
তো 4s এর জন্য এই 2টা আমরা এখানে নিয়ে দেবো, আর 5 এর জন্য আমরা এখানে দিয়ে দেবো 3d5 4s2। তো প্রথম আয়নন এনথালপি হয়ে গেল, মানে এস থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে হয়ে গেল 3d5 4s1। দেন সেকেন্ড আয়নেশন এনথালপি, ঠিক আছে, প্রথম আয়নেশন এনথালপি, দেন হলো সেকেন্ড আয়নেশন এনথালপি, দেন হলো 3d5। এবার এর উপর যখন তুমি তৃতীয় আয়নেশন এনথালপি করবো না, ডি অরবিটাল অর্ধপূর্ণ হয়ে গেছে বেটা। এবার এই করতে চাইবে না, বাট করতে তো হবে। তার জন্য এর যে আয়নন এনথালপি একটু তুলনামূলক অন্যান্য থেকে বেশি হয়। কিভাবে? ধরো লোহার জন্য করি, লোহাতে আছে হলো তোমার কত 26, হয় কি না? লোহার আছে হলো 26। তো সেক্ষেত্রে 3d6 4s2, মানে অলরেডি এবার দুটো ইলেকট্রন চলে গেছে, কারণ Fe2+ এর জন্য করেছি, মানে দুবার আর কি আয়নেশন এনথালপি ইউজ হয়ে গেছে। তো 3d6 আছে। এবার এর উপর যদি আমি আবার আয়নেশন এনথালপি, যেটাকে আমরা 3 বলবো, ওই অনায়াসে বলবে যে নিয়ে যা ভাই, কারণ আমি অর্ধপূর্ণ হতে পারবো, তাহলে এর আয়নেশন এনথালপি কম তো, তৃতীয় আয়নেশন এনথালপি কম। কিন্তু ম্যাঙ্গানিজের দেখো হতে দিবে না, কারণ 3d5 আছে, হতে দিবে না। তারপর নেক্সট 5 নাম্বার, দেখো 5 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে। 5 নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে যে কোনটি সব থেকে আম্লিক, এই অপশনগুলো না, হ্যাঁ এটাও টাইপিং মিস্টেক আছে। অপশনগুলো আছে NH3, এমন অ্যামোনিয়া রয়েছে, BH3, এটা আমার দাদা ভাই করে, বুঝতে পারলে, আমি করি না, PH3, আর হলো তোমার অপশন সি মিথেন। মানে সব থেকে বেশি আমলিককে, সেটা আর কি উদ্ধার করতে হবে আমাদেরকে। এবার আমলিক বলতে বুঝতে হবে তোমাদেরকে যে মেটাল এবং এইচ এর যে বন্ধনটা দুর্বল হবে, বন্ধন দৈর্ঘ্য মানে বন্ড লেন্থ বড় হবে, ঠিক আছে, বন্ধন বিভাজন শক্তি কম হবে, যার কারণে বন্ডটা ভেঙে অবশ্যই H+টা অতি দ্রুত বেরিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ভাবনা চিন্তাটাকে রেখে কিন্তু এগোতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে কিনা বেটা? এবার এখানে প্রত্যেকটা যদি দেখো, মানে প্রত্যেকটা যদি নাইট্রোজেন দেখো, নানা পাটেকার, এই সমস্ত দেখো, আর বোরন দেখো, বুঝতে পারলে সব থেকে বেশি আমলিক তোমাদের বের করতে হবে। এবার আমলিকটা আমি একটু আগেই বললাম, এদের যে বন্ধন দৈর্ঘ্যটা কি হতে হবে, দুর্বল হতে হবে, বন্ড লেন্থটা বড় হতে হবে, এবং বন্ধন বিভাজন শক্তিটা কম হতে হবে, যার কারণে এইচটা ভেঙে গিয়ে আর কি বেরোতে পারে, তাই না? এবার বিষয়বস্তুটা হলো মিথেন, এটা তো কোনোদিন হবে না। অ্যামোনিয়া, এরা তো ক্ষারকীয়, ক্ষারকীয় অ্যামোনিয়া নিজেই ক্ষার, তাই কি না? অ্যামোনিয়া তো নিজেই ক্ষার, তাই কি না? বুঝতে পারলা, বুঝলা কি বুঝলা না? অ্যামোনিয়া তো নিজেই ক্ষার। এবার বোরন, আর আমরা জানি আম্লিক কারা হয়, যারা অধাতুরা বেশিরভাগ তারা আম্লিক হয়। তাহলে নানা পাটেকার, নানা পাটেকার, তারপর তোমার নিচের দিকে আছে তোমার হলো বোরন। তাহলে বোরনটাই হলো আমার চোখে পড়তেছে। তাহলে এই বোরনটাই হলো এদের বন্ধন দৈর্ঘ্যটা তুলনামূলকভাবে যদি অন্যদের থেকে দেখি, তাহলে এরা সহজেই এরা জলীয় দ্রবণে H+ দান করতে পারে। তো সেই ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাসিডিক হবে হলো আমাদের এই বোরন। আমি অধাতুর দিক থেকে আমি বললাম, ঠিক আছে, অধাতুর দিক থেকে বললাম, বুঝলা কি বুঝলা না? নেক্সট, M3+ আয়নে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 3d10 4s2, এটা কোন ব্লকের অন্তর্গত? M3+ আয়নের, আচ্ছা, M3+ আয়নের, তার আগে আমরা দেখি M3+ আয়নের বলতে কি বোঝানো হয়েছে এবং এটার সাথে। তাহলে এর মোট ইলেকট্রন সংখ্যা আমরা বের করি, আর্গনের থেকে 18টা, আছে 10টা, আর এদিকে দুটো, তাহলে মোট ইলেকট্রন হয়ে গেল তোমার হলো 30, তাই না? কত হয়ে গেল? 30, মানে 30, ঠিক আছে। এবার বিষয়টা হলো, এ দেখো, এই 3টে ইলেকট্রন বর্জন করেছে, তার মানে আগে 3টে ইলেকট্রন ছিল তার কাছে, মানে তার আগে তার কাছে 3টে ইলেকট্রন আগে ছিল, তার মানে আমি এটাকে 33 নিয়ে চলি। এই 33টা থেকে বুঝতে পারতেছো যে বাইরের কক্ষে 3 আছে, তার মানে এটা 13 নম্বর গ্রুপ। কত নম্বর গ্রুপ? 13 নম্বর গ্রুপের অন্তর্গত, বুঝতে পারলা বুঝতে পারলা না? আচ্ছা, এটা ধরো, এটা এটা বাদ দাও, 33 ভুলে গেছো, যাও, ওইভাবে বাদ দাও। তাহলে তুমি আর তোমার কত আসলো, কত 33 আসলো কি না? একই না? তাহলে সেই ক্ষেত্রে তুমি 33তে কোথায় দেখতে পাও? এই 33টা রয়েছে হলো তোমার ইয়েতে, কি বলে ওটাকে, আরে আর্সেনিকে। কোথায় আছে? আর্সেনিকে। আর্সেনিকের হলো পরমাণু ক্রমাঙ্ক হলো 33, বুঝতে পারলা? আর্সেনিকের পরমাণু ক্রমাঙ্ক হলো 33। তুমি যদি এইভাবে না বের করতে চাও, তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারো, ইলেকট্রন বিন্যাস করতে পারো, কারণ ইলেকট্রন বিন্যাস করেও আমি বের করতে পারবো। কারণ ধরো, আমি আবার আরেকটা দেখাচ্ছি, ধরো তোমাদের বোঝার সুবিধার্থের জন্য, আর্সেনিক রয়েছে হলো তোমার 15 নম্বর গ্রুপে, কত? 15 নম্বর গ্রুপে। তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করি, NH2,
এনপি কত তোমার 3। এবার আর্সেনিক আছে তোমার কত নম্বর পর্যায়ে? আর্সেনিক আছে হলো 5 নম্বর পর্যায়ে, 2 3 4, সরি 4 নম্বর পর্যায়ে। কত নম্বর হবে? 4 নম্বর। তাহলে কত আসলো? 4s2 4p3, 4s2 4p3, বুঝতে পারলা কি না? 4s2 4p3। এবার কত হলো? এই 2 আর 3 যোগ করলে কত আছে? 5। তার মানে এখান থেকে আসতেছে হলো 5 নাম্বার গ্রুপ, 5 মতলব 15 নাম্বার গ্রুপ। আর 4 আসতেছে, তার মানে এখান থেকে আসতে 4 নাম্বার পর্যায়। কত আসতেছে? 4 নাম্বার। দেখো পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। বলেছে CH4NH4+ আর BH4- এইগুলি প্রত্যেকেই আইসোইলেকট্রনিক চতুস্তলকীয়, প্রত্যেকে সমগঠন সম্পন্ন আইসোস্ট্রাকচারাল। আচ্ছা দেখতে হবে বিষয়বস্তুটা। দেখো CH4 এর যদি আমি এর ইলেকট্রন সংখ্যা দেখি, কার্বনের কত মোট যদি বের করি 10 আসে। আর হলো অ্যামোনিয়ার জন্য দেখো প্লাস আছে, নাইট্রোজেন হলো 7, অ্যামোনিয়া হলো 4, আর প্লাস আছে মানে একটা ইলেকট্রন মাইনাস করতে হবে, তাহলে অ্যাড হবে আমাদের 10। ঠিক তেমনি BH4 মাইনাসের জন্য 10 আসে। ঠিক আছে, মানে এরা হলো আইসো ইলেকট্রনিক, এটা তো সঠিক। তারপর নেক্সট, চতুস্থলকীয় কিভাবে বের করলাম? কারণ দেখো CH4টা চতুস্থলকীয় হয়, চতুস্থলের গঠনটা এমন হয়। এবার এদের সমগঠন আইসো স্ট্রাকচারাল, হ্যাঁ সবাই তো সমগঠন সম্পন্ন, তার মানে প্রথম উভয় বিবৃতিটাই কি সঠিক, মানে প্রথমটাও সঠিক, দ্বিতীয়টাও সঠিক। নেক্সট পরের প্রশ্ন যাওয়া যাক। দেখো কি বলেছে 15 নম্বর, PO4 3- এর কার্যকরী আধান বের করতে বলেছে। আচ্ছা কার্যকরী আধান আর তার আগে বের করে নিই, তার আগে তোমাদেরকে বের করি আগে ঋণাত্মক আধান কত আছে দেওয়া। ঋণাত্মক আধান কত দেওয়া আছে? -3। ঠিক আছে, এবার আমরা যদি কার্যকরী আধান বের করি, কার্যকরী আধান, তাহলে কার্যকরী আধান বা ইফেক্টিভ চার্জ কিভাবে বের করে? মোট আধান যেটা -3 আর মোট অক্সিজেনের সংখ্যা, অক্সিজেন সংখ্যা কত আছে? 4। তো -3 / 4, তাহলে কত আসতেছে? -0.75। নেক্সট, নিম্নের কোন যৌগটির দ্বিমূল ভ্রামক সর্বোচ্চ? দেখো তোমাদের বইয়ে যদি এরকম কিছু গঠন থাকে, তাহলে এটা সব থেকে সর্বোচ্চ হবে। কেন? কারণ এখানে অ্যাঙ্গেলটা সব থেকে কম, বুঝতে পারলা? এখানে কি আছে? অ্যাঙ্গেলটা সব থেকে কম আছে, বুঝলা কি বুঝলা না? এখানে অ্যাঙ্গেলটা কম আছে। বাট তোমাদের আরেকটা কোয়েশ্চেন, যদি এখান থেকে মিউ বের করতে হয়, তারও একটা ইকুয়েশন দেওয়া আছে জানো, √μ1 এর স্কোয়ার প্লাস μ2 এর স্কোয়ার প্লাস 2μ1 μ2 cos থিটা, এটা তো দিবে না, তাই না? অর্থতে কি হয় বলো তো? অর্থতে তোমার এই cos থিটার মান কত হয়ে যায়? এই অর্থতে cos থিটার মানটা বুঝতে পারতেছি এখানে কত হতে পারে। তাহলে অর্থতে তোমার 0 হয় সম্ভবত। না না, অর্থতে 0 হচ্ছে কি, 60 হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থতে এখানে cos 60 হয়ে যাচ্ছে, বুঝতে পারলা? আর যার লব্ধিটা সব থেকে বেশি হয়, আমি ওটাই বললাম অ্যাঙ্গেলের জন্যই হয়। আবার তোমাদের বই এরকম একটা কোশ্চেন ছিল, কার সর্বোচ্চ? কারণ এখানে অ্যাঙ্গেলটা কম, দ্বিমূল ভ্রামকটা এদিকে বেশি আসবে, তাহলে অর্থ ক্লোরো ডাইবেনজিনটা সব থেকে বেশি হবে। নেক্সট, নিম্নোক্ত কোন পরিবর্তনের সংকরণ ও আকারের পরিবর্তন হয়? দেখো আমি যদি BF3 কথা বলি, BF3-তে এই বোরনের মধ্যে, বোরনের কটি মানে লোন পেয়ার রয়েছে? বোরনের হলো 3টি লোন পেয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দাঁড়ালো sp2। বা তুমি যদি বের করতে চাও এইভাবে, হাফ ইজ ইকাল টু জেড ইজ ইকাল টু হাফ, বোরনে রয়েছে হলো তোমার কত, বোরন কত নম্বর গ্রুপে আছে? 13-তে। তো 13 আর 3 কত হচ্ছে? 6। তো আসলে হলো 3। তো সেভাবে বের করা যায় sp2 হচ্ছে। বাট যদি BF4 এর কথা বলে, BF4- দেখে বোঝা যাচ্ছে ইলেকট্রনের তারতম্য এসেছে, তাহলে BF4- কি হয়ে যাবে? এর একটা ইলেকট্রন এসেছে, তাহলে একটা ইলেকট্রনের জন্য স্ট্রাকচার চেঞ্জ হবে sp3। তুমি যদি বের করতে চাও তাও হবে, করো বের করো। বোরনের জন্য আছে হলো তোমার 3, ফ্লোরিন 4টা, একটা অ্যাড হয়েছে, /2। তো 4 5 6 7, 4 5 6 7 8, 8 /2 ইজ ইকুয়াল টু আসলে 4। তো 4 আসলো sp3। তার মানে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে আমার এখানে। ক্যাটায়নের চার্জ আধান বেশি হলে সমযোজী লক্ষণ কি হয়? আমরা জানি ফাই ইজ ইকুয়াল টু চার্জ বাই রেডিয়াস। কে দিয়েছে? বিজ্ঞানী ফাজান দিয়েছে, চার্জ বাই রেডিয়াস।
জানি কিনা বলো। ফাজানের সূত্র বলেছে যে, বিজ্ঞানী ফাজান্স বলেছে যে ফাই যার বেশি হবে তার ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার তখনই বেশি হবে যখন চার্জ বেশি হবে, রেডিয়াস কম হবে। অর্থাৎ চার্জ যদি বেশি বা আধান বেশি, সমযোজী লক্ষণ কি হবে? বৃদ্ধি পায়। নেক্সট, এসটিপিতে হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেনের বর্গমূলের সিআরএমএস দেওয়া আছে, বুঝতে পারলা? এবারে সিআরএমএস এর উপর ভিত্তি করে কোনো কি কোশ্চেন কি বাধা মানে বাদ যাচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, এই তো বর্ন হেবার চক্রটা। বর্ন হেবার চক্রের মাধ্যমে আমরা কি আর কি ই করি, ল্যাটিস শক্তি নির্ণয় করি। কি? ল্যাটিস শক্তি ইউ। আর ল্যাটিস শক্তির মান নির্ণয় করা হয় বর্ন হেবার চক্রের মাধ্যমে, মান নির্ণয় করতে পারি, বুঝতে পারলা? বর্ন হেবার চক্র, ল্যাটিস শক্তি। নেক্সট, পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যায়। দেখো, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এইচবিআর এর কি দেওয়া আছে? সিআরএমএস। তো সিআরএমএস এর মান বের করি। সিআরএমএস আমরা জানি যে 3RT/m হয়। অর্থাৎ তাদের আণবিক ভরের সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সঠিক ক্রম যে মানে যার আণবিক ভর বেশি তার সিআরএমএস। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর হলো 2, নাইট্রোজেনের যদি বের করি, নাইট্রোজেনের কত আসতেছে? 28, অক্সিজেনের জন্য হলো 16, 16 দুগুণ 32, 32, এবং আছে এইচবিআর। তো এইচবিআর এর জন্য আসে 81। তো সব থেকে বেশি কার? এইচবিআর এর আণবিক ভর, তাহলে ও সব থেকে কম হবে, মানে এইচবিআর কে তীর মারবে সবাই। তারপর কে আসবে? অক্সিজেন। তারপর কে আসবে? নাইট্রোজেন। তারপর কে আসবে? হাইড্রোজেন। মানে মানে হাইড্রোজেনটা সব থেকে বেশি হবে ওর বেগ, কারণ ওর আণবিক ভরটা কম। নেক্সট বলছে, 25 ডিগ্রি উষ্ণায় দুটি সমভরের মিথেন এবং হাইড্রোজেন একটি পাত্রে রাখলাম, মোট চাপের কত ভগ্নাংশ হাইড্রোজেন গ্যাস দ্বারা প্রযুক্ত? কোনো সমস্যা নেই, চলো বের করি। দেখো, আমরা আগে মিথেন এবং হাইড্রোজেনের মোল সংখ্যা বের করে নিই। মোল সংখ্যা বের করতে কি লাগে? আমরা প্রদত্ত ভর বা আণবিক ভর, ভর তো জানি না, আণবিক ভর জানি। এবার হাইড্রোজেনের জন্য প্রদত্ত ভর তো আমরা জানি না, কি জানি? আণবিক ভর জানি। একটু হয়ে গেল, তাই কি না? এবার হাইড্রোজেনের যদি মোল সংখ্যা বের করতে হয়, হাইড্রোজেনের দরকার, হাইড্রোজেন দ্বারা বের করতে হয়, তাহলে হাইড্রোজেনের যদি মোল সংখ্যা করে কাই অফ হাইড্রোজেন, তাহলে মোট মোল সংখ্যা বের করতে হবে। আর মোট মোল সংখ্যা হলো W/16 প্লাস W/2 ডিভাইডেড বাই হাইড্রোজেনের মানে W/2। তাহলে এখান থেকে আসলো তোমার হলো, মানে W কেটে গেল 1/2, আর এখান থেকে আসলো হলো 9/16 যদি ক্যালকুলেট করো, মানে 2 এদিকে 2 এদিকে 6 আসতেছে, তাহলে 16 আর 2 16, 16 এদিকে 1 আর এদিকে 8, 8 একে 9, ঠিকই আছে। তাহলে আমরা করলাম 1/2, ওইদিকে হলো 16/9, তাহলে 8/9 কত আসতেছে? 8/9 অংশ। কারণ আমরা জানি যে ব্যাপারটা বোঝো, মোট চাপের কত ভগ্নাংশ, মানে মূল ভগ্নাংশ চেয়েছে কার? হাইড্রোজেনের মূল ভগ্নাংশ যে বোঝা উচিত। মূল ভগ্নাংশ কিভাবে বের করে? মোট মূল সংখ্যা ডিভাইডেড বাই যার বের করতে বলেছে তার মূল সংখ্যা ইনটু বা n1 যার বের করতে বলেছে। এবার মিলাতে বলেছে, তাই না? স্তম্ভ মেলাতে বলেছে। স্তম্ভটা দেখো কি বলেছে, যে সরল ঘনকাকার বিসিসি, এটা তো পারো, এটা তো কোন বিষয় না, প্যাকিং দক্ষতা বলেছে। চলো 23 নম্বরের দিকে যাই। কপার পৃষ্ঠকেন্দ্রিক মানে এফসিসি কেলাস গঠন করেছে, বাহুর দৈর্ঘ্য দিয়েছে 361 পিকোমিটার, কোণের ব্যাসার্ধ বলেছে। আমরা জানি এফসিসি কেলাসের জন্য 4r ইজ ইকুয়াল টু হয় √2a, তাই কি না? এবার বিষয়বস্তুটা হলো, আমরা যদি আর বের করি তাহলে উত্তর হবে √2 ইন্টু এ ডিভাইডেড বাই 4, তাই কি না? এবার এর মান দিয়ে দিয়েছে, আর √2 এর মান কত হয়? 1.414 এর কাছাকাছি, আর এর মান হলো 361 ডিভাইডেড কত? 4। এটাকে যদি ডিভাইড করি তাহলে কত? এটা যদি গুণা করি তাহলে কত আসতেছে? 51 পয়েন্ট, মানে 51 কিছু 50, 500তে এক এক তো আসবে না, পয়েন্টটা পরে শূন্য আসবে, মানে 510.6 সামথিং এরকম কিছু আসলো, ডিভাইডেড বাই 4 যদি করো তাহলে বুঝে যাচ্ছে যে 1 হবে, তারপর ওই যে তোমার 8 আসবে, মানে 1 আর 8 মানে 100, 1 8, 1 8 কেন 1 আসলো? আচ্ছা করে দেখি, 4, তাহলে 4 1 যা 4, তো 1 আসলো, মানে 4 2 8, অর্থাৎ 12 পয়েন্ট কিছু, তাই না? আমাকে উত্তর মিলাতে হবে, আমার উত্তরের কাছে যেতে হবে কোথায়, মানে মিলাতে তো হবে, মানে জাস্ট অ্যাকুরেট করার দরকার নেই, উত্তর মিলানোর কথা। নেক্সট, বিবৃতি 1 বলেছে। তো বিবৃতি কিটা বলে দেখো কি বলেছে, যে গ্রুপ 6, গ্রুপ 6 এর যে মৌলগুলো রয়েছে, আমার মনে হচ্ছে তার আগে একটা ল্যাসাইন টেস্টের কথা ছিল। এই তো নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ। কোন ধাতু ল্যাসাইন পরীক্ষায় সমযোজী যৌগ নির্যাস তৈরি করতে কি বলে ব্যবহার করা হয়? সোডিয়ামকে আর কি ল্যাসাইন টেস্টে ব্যবহার করা হয়, সোডিয়ামকে।
স্যার ল্যাসাইন টেস্ট কিসের জন্য করা হয় এটাও বলে দিই। ল্যাসাইন টেস্ট মেনলি আমরা ব্যবহার করি হলো কোনো জৈব যৌগে, তোমার হলো নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন, ওদেরকে শনাক্তকরণ করার জন্য আমরা ল্যাসাইন টেস্ট করি। ল্যাসাইন টেস্টের জন্য সোডিয়ামকে ব্যবহার করা হয়। এটা করব আমরা, কোনো সমস্যা নেই, এটা সময় আসুক অবশ্যই আমরা করব। বিষয়বস্তুটা খালি শুধু সময় আমরা কেবল তো শুরু করলাম, তাই না? ঠিক আছে, চলো 25 নম্বর দেখ কি বলেছে। বলেছে ক্ষারীয় আয়নের জন্য, ক্ষারীয় আয়নের জন্য E0 M+, মানে এটা হলো প্রমাণ বিজারণ বিভবের মান দিয়ে দিয়েছে। সোডিয়াম, রুবিডিয়াম এবং লিথিয়ামে সব থেকে বেশি হয়। আর জলে সিজিয়াম, সিজিয়াম আয়োডাইড জলে অদ্রাব্য। তো কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা হয়তো বলেছে তোমাদের কোন এদের মধ্যে কোনটি কি, কোশ্চেনটা দেখে নিই আমি। কোন বিবৃতিগুলো সঠিক বলেছে? তবে লিথিয়ামের তো মানে লিথিয়াম মাঝে থাকে, লিথিয়ামটা আগে আসতে পারে, তাহলে এটা আর কি ভুল। সিজিয়ামটা জলে অদ্রাব্য, সিজিয়ামটা কি জলে অদ্রাব্য, তে সঠিক বলেছে না। ক্ষারীয় আয়ন একটু দেখতে হবে, এটার মান তো আমার জানা নেই। বল কিছু কি হয়েছে? নিয়ে নিয়ে যা, কোনো সমস্যা নেই। ক্ষারীয় আয়নের জন্য E0 আগে দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাই না? তো লিথিয়াম, তারপর সোডিয়াম, দেন হলো পটাশিয়াম হওয়ার কথা, বুঝতে পারলে কি না? কিন্তু কথাটা হলো লিথিয়ামের রিঅ্যাক্টিভিটি না, লিথিয়ামের রিঅ্যাক্টিভিটি এদের তুলনায়, লিথিয়ামের তুলনায় একটু বেশি হয়। রিঅ্যাক্টিভিটি জলে আর কি মানে বিক্রিয়া করার সাথে সাথে এরা এনওএইচ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো সেক্ষেত্রে এর বিজারণ হওয়ার প্রবণতা অন্যান্য তেলের তুলনায় একটু বেশি। তাহলে সোডিয়াম মারবে, দেন রুবিডিয়াম অ্যান্ড দেন লিথিয়াম সব থেকে কম। এবার তাহলে ঠিক আছে, বিষয়টা আমি বুঝতে পারিনি প্রথমে। তারপর দেখো, জলে সিজিয়াম আয়োডাইড অদ্রাব্য, ঠিক আছে? জলে সিজিয়াম আয়োডাইড না, জলে অদ্রাব্য না, জলে অদ্রাব্যই তো, হ্যাঁ জলে অদ্রাব্য। আর হলো লিথিয়াম কার্বনের তাপীয় স্থায়িত্ব সব থেকে কম। ক্ষার ধাতুর হাইড্রাইডগুলো আয়নীয় স্ফটিকটা, হ্যাঁ ক্ষার ধাতুগুলো মেনলি কেমন হয়, আয়নীয় হয়। অর্থাৎ এইটা সঠিক আর প্রথমটা সঠিক বলে মনে হচ্ছে, কারণ কোশ্চেনগুলো কেমন টাইপিং মিস্টেক হয়েছে না, তোমরা একটু দেখে নিও ব্যাপারটা। নেক্সট, গ্রুপ 6 কেবলমাত্র একটি হাইড্রাইড গঠন করে। আর উভধর্মী, কি বলেছে, উভধর্মী কিন্তু বিইও উভধর্মী, হ্যাঁ বিইও বেরিলিয়াম উভধর্মী, কিন্তু একই গ্রুপ অন্যান্য তীব্র ক্ষারকীয় প্রকৃতির। একদম, বিবৃতিটা একদম সঠিক। এই যে বেরিয়াম অক্সাইডটা এটা উভধর্মী টাইপের হয়, বাট অন্যরা হলো ক্ষার টাইপের হয়, বুঝতে পারলা? আর গ্রুপ 16 একটি মাত্র মৌল হাইড্রাইড গঠন করে। হ্যাঁ গ্রুপ 16 একটি মাত্র মৌল হাইড্রাইড গঠন, মানে দুটাই সঠিক হবে, তাহলে আমরা লিখতে পারি উভয় বিবৃতিই সঠিক। নেক্সট দেখো, কোশ্চেনটা বলেছে যে এই চারটে অপশনের মধ্যে কোনটি আর কি জলে অদ্রাব্য। লিথিয়াম কার্বনেট হলো জলে অদ্রাব্য, এরা অ্যালকোহলে দ্রবীভূত হয়। এটা একটু আগের দিনই করালাম তোমাদের কাছে। নেক্সট, ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠিত হয় কাদের? মানে ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড মানে বুঝতে পারো, মানে ফাঁকা জায়গা থাকবে, বুঝতে পারলা, ইন্টারস্টিশিয়াল স্পেস থাকবে। তো তারা কারা গঠন করতে পারে? এটা হলো ডি ব্লকের মৌলরা গঠন করতে পারে। একটা উদাহরণ ধরো, TiH1.7। নেক্সট, SiO2 একটি ত্রিমাত্রিক কঠিন পদার্থ, কার্বন ডাইঅক্সাইড আর কি গ্যাস। সি ডবল বন্ড অক্সিজেন থেকে এসআই এর তুলনায় এসআইও বন্ধন একক হিসেবে ত্রিমাত্রিক শৃঙ্খল হিসেবে বেশি সুস্থিত থাকে। দেখো বিষয়টা হলো কার্বন পরমাণু অনেক ছোট, সাইজটা অনেক ছোট, ঠিক আছে? যার কারণে এগুলা পিপাই পিপাই করতে পারে, পিপাই ডিপাই করেন, ডি অরবিটাল নাই, হ্যাঁ কি না? তো তার জন্য এরা মেনলি ভ্যান ডার ওয়ালস আকর্ষণের মাধ্যমে গ্যাস হিসেবে থাকে, গ্যাস হিসেবে থাকে। এবার পরবর্তীতে যদি যাই আমি সিলিকনের, যদি যাই সিলিকনের সাইজটা কিন্তু বড়, সিলিকনের সাইজটা বড়। আর ওরা হলো, এরা হলো ব্যাপারটা হলো এদের ডি অরবিটালে রয়েছে, কিন্তু ওরা হলো অক্সিজেনের সাথে হলো দ্বিবন্ধন করতে অক্ষম। পরবর্তীতে কি করে এরা ত্রিমাত্রিক এক ধরনের নেটওয়ার্ক, পরবর্তীতে এরা নেটওয়ার্ক ধরনের এক ধরনের পলিমারিক চেন তৈরি করে, যেটা আমরা নিই SiO2 টাইপের। এটা হলো উচ্চ গলনাঙ্কের একটা যৌগ হয়, উচ্চ গলনাঙ্ক যৌগ হয়, বুঝতে পারলা? তার মানে আমাদের কি বলা যেতে পারে যে না, প্রথমটা সঠিক বাট দ্বিতীয়টা ভুল, কারণ একক বন্ধন তৈরি করে না, কারণ পলিমারিক চেন তৈরি করে, বুঝতে পারলা? তাহলে প্রথমটা সঠিক, দ্বিতীয়টা ভুল। নেক্সট 11 নম্বর,
সিলিকন, জার্মেনিয়াম, এসএন এবং পিবি ডাইহ্যালাইড এর +2 স্থায়িত্বের ক্রম দিয়েছে। আচ্ছা, ব্যাপারটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো করা যাক। ও, তার আগে আবার একটা কোশ্চেন ছিল। SiO4 2- এর কি বলেছে, একটি অক্সিজেন পরমাণু ভাগ করে যুক্ত হয়ে কোনটি সিলিকন, আচ্ছা সিলিকেট, আচ্ছা সিলিকেট আয়ন তো আমাদের গঠন করে SiO2 7, তোমার হলো 6 এটা হলো সিলিকেট, সিলিকেট আয়ন গঠন করে নি। তারপর সিলিকন, জার্মেনিয়াম আছে, তাহাদের মধ্যে আমাদের স্থায়িত্বের ক্রম বের করতে বলেছে, তাই না? আমরা জানি যে গ্রুপ বরাবর যত নিচের দিকে যাব, তারা হলো কম জারণ সংখ্যায় জারিত হতে চায়, মানে সব থেকে নিচের দিকে মৌলগুলো আহ, কম জারণ সংখ্যা দেখাতে চায়, ইনার পেয়ার ইফেক্টের কারণে, ওটা বলবো। তো বিষয়টা হলো, যদি আমি দেখি সিলিকন, জার্মেনিয়াম, তো নিচের দিকে হলো লেড বেশি থাকে, তো লেড হলো সব থেকে বেশি স্থায়ী, মানে লেড 3 মারবে, তাহলে আমি লেড 3 মারতে একটাতে দেখতে হবে, অপশনই। এবার সোডিয়ামের একটা যৌগ রয়েছে, একে উত্তপ্ত করে জল হারিয়ে ফুলে ওঠে, কাচের ন্যায় স্বচ্ছ পুঁতি বি গঠন করে, পুঁতি কোবাল্ট লবণের সিক্ত শিখায় শীতল অবস্থায় নীল রঙের যৌগ সি গঠন করে, খুবই ভালো কথা। যৌগটি কি হতে পারে? আচ্ছা আচ্ছা, এই যৌগটা তোমার বোরাক্স। যৌগটা কি? বোরাক্স। বোরাক্স আমি সংকেত তোমাদের ইয়াদ রেখেছি, Na2B4O7 এবং 10 অণু জল, এটা হলো বোরাক্স। এটাকে আমরা সোহাগাও বলি, কেন? কারণ ইহাকে যদি আমরা উত্তপ্ত করি না, তাহলে মানে উৎপন্ন Na2B4O7, আর উৎপন্ন হয় 10 অণু জল। আর এই ফুলে ওঠার কারণটাই হলো এই জলটা, বুঝতে পারলা? কারণ এই বাষ্প নির্গত হয়, তার জন্য ফুলে ওঠে, এই ফুলে ওঠার কারণটাই হলো এই জল। কাচের ন্যায় স্বচ্ছ পুঁতি বি হলো দুটি উপাদানের মিশ্রণ, তাহলে বোরাক্সটা কি নিয়ে তৈরি? এটা হলো বিষয়। Na2B4O7 এটা কি নিয়ে তৈরি? এটা হলো মেটাবোরেট নিয়ে তৈরি। মেটাবোরেট মানে BO2, মানে সোডিয়াম মেটাবোরেট নিয়ে তৈরি, আর উৎপন্ন হলো অ্যানহাইড্রাইড B2O3। তাহলে আমরা যদি এটা বের করতে পারি, তাহলে অ্যান্সার না না হচ্ছে না, তাহলে অপশন এ। শীতল অবস্থায় কোবাল্ট লবণের সঙ্গে বিক্রিয়া করে সি উৎপন্ন করে, দেখি। মানে শীতল অবস্থায় কোবাল্ট লবণের সাথে গঠিত নীল বর্ণের সি হলো, সিটা কি, তাই না? তো বিষয়টা হলো, কোবাল্ট লবণটা আছে, তার মানে কোবাল্ট লবণ তো কোবাল্ট অক্সাইড নিলাম, হ্যাঁ। ওটা কার সাথে রিয়াকশন করলো? মেটাবোরেট লবণের সাথে, মানে B2O3, এর সাথে রিয়াকশন করলে নীল বর্ণের প্রতীত উৎপন্ন হয়। সংকেতটা আমার মনে নেই আপাতত, এটাই তো নীল বর্ণের প্রতীত উৎপন্ন হয়। নেক্সট, ট্রাই সিলিমাইন, কি ট্রাইসিলিমাইন তাই না, ট্রাইসিলাইল হবে তো, হ্যাঁ। এটা কি, কেমন ধরনের গঠন? এটা হলো ত্রিকোণীয় সমতলীয় গঠন দেখায়, কেমন দেখায়? ত্রিকোণীয় সমতলীয়। ঠিক আছে, স্ট্রাকচারটা তোমরা আঁকতে পারবে, হোমওয়ার্ক হিসেবে দিলাম তোমাদের। ঠিক আছে, ধন্যবাদ আজকের জন্য। আমার একটু শারীরিক সমস্যা, মানে একটু অসুস্থ আছি, তার জন্য আজকে সেই জোশ নিয়ে পড়াতে পারলাম না, দুঃখী। নেক্সট দিন থেকে আশা করি এরকম হবে না। চলো দেখা যাক।